এবার হাবড়ার বুকে ফার্স্ট টাইম প্রথম আমেরিকান দাদার বিরিয়ানি নতুন আউটলেট। এই যে ক্রেজটা, এটা কাস্টমারের না, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল সব ব্লগারদের। খতম, টাটা, গুড বাই, গয়া। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার। ঠিক আছে, প্রত্যেক বছর 2-3 বার করে যাওয়া হয়, কিন্তু রানারা আউটলেটে যাইনি। যে কম্বো পাড়া কেন বন্ধ হলো, কম্বো পাড়া কি আদৌ ভবিষ্যতে খুলবে কিনা, ওখানেও সমস্যাটা দেখা দেয়। স্বনামধন্য ভাইরাল ব্যক্তির একজন খুব ক্লোজলি একজন মানুষ। সুখের সময় বন্ধু বোঝা যায় না, যে না আমি নিজের মুখে বলতে চাই না, যেহেতু আমি ডিভোটি না, আমি ভক্ত না, আমার বিরিয়ানি কেউ খাবে না, ওইখানে অ্যালাউ করবে না। সামনেটা একবার দেখো, ঠিক আছে, ভিড়ে ভিড়, ভিড়ে ভিড়। হাবড়ায় আসাটা অনেকদিন আগে থেকে একটা প্ল্যানিং চলছিল, তো আগে কত দূরে যেতে হতো, এখন আমরা এখান থেকে হাবড়া থেকে নেমেই কিন্তু চলে আসলাম। আমাদের সবার হাবড়াবাসীর জন্য এটা খুব দরকার ছিল। আচ্ছা, অনলি মাটন কিন্তু এখানে অলরেডি হয়েছে, হাঁড়ি চলে এসেছে। ফাইনালি বাড়িতে আসলাম, অবস্থা একদমই টাইট। আর এখানে মাটন বিরিয়ানি দিয়েছে, একদম রিয়াজির পিস। পিঙ্কি পিঙ্কি ভাব, পিঙ্কি নেই আর অভাব, পিঙ্কি তো আমার ক্যামেরাটা করে দিচ্ছে। বলেন কি? ওকে দেখো, আজকে এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা থেকে অবাক হওয়ার কিছু নেই। আমেরিকান দাদার নতুন দোকান বা নতুন আউটলেট আমার পেছনেই ঠিক আছে। সো দেখো, আজকে আমেরিকান দাদার বিষয়টা একটু বলি। সেই যখন 2 বছর আগে, সেই ফার্স্ট যখন আমেরিকান দাদার ভিডিও করেছিলাম, তোমরা সবাই দেখেছিলে সিরিয়াসলি। তারপর আবার নতুন একটা আউটলেট, ফার্স্ট টু লাস্ট, এই জার্নির বিষয়ে দাদার মুখ থেকে তো সবটা শুনবো, তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে কিন্তু এখানে অনেক কে আসছে, সাথে থাকবে এখানকার বিরিয়ানি। এই রইলো আমেরিকান দাদার বিরিয়ানির নতুন আউটলেট। সামনেই রয়েছে হাবড়ার একদম মেন স্টেশন, আর ঠিক মিডিল পজিশনে রয়েছে আমেরিকান দাদার নতুন আউটলেট বা নতুন দোকান বলা যায়। একটা জিনিস বলি, আমেরিকান দাদা আমাকে ইনভাইট করেছে, এই কথাটা একটু মেনশন করে দিলাম। অনেকে বলবে যে ফ্রিতে তো খেতে চলে গেছিস, না ওইরকম না। সো ফাইনালি এই মুহূর্তে আমি আছি আমেরিকান দাদার দোকানে। যা নয়েজ, এটাকে একটু ইগনোর করো। আর আমেরিকান দাদার দোকানটা ঠিক এইরকম। আর আমার সাথে কিন্তু আজকে অনেকে আছে ক্যামেরার ওপারে, যারা আমাকে আজকে সাপোর্ট করছে। কারা এসছে মোটামুটি এখনো অব্দি আমি জানি না। এখানে মনে হয় রানাদা আছে, আমাকে চিনবে কিনা জানি না। রানাদা, হ্যালো, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার। ঠিক আছে, এখানে রানাদা আছে। মায়াপুর অনেকবার গেছি, প্রত্যেক বছর 2-3 বার করে যাওয়া হয়, কিন্তু রানাদা আউটলেটে যাইনি। কেমন আছো বলো? খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তুমি মায়াপুর থেকে ডাইরেক্ট একদম অশোকনগরে বলা যায়। যাক, বেশ ভালো, আজকে দিনটা তোমার ভালো কাটুক। দেখো, এই রইলো আমেরিকান দাদার একদম মেন আউটলেটের ভেতরটা বলা যায়, ঠিক আছে। এখানে কিন্তু ওয়ালে ওয়ালে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নানান ধরনের কিন্তু ট্রফি, মেমেন্টো কিন্তু দেখা যাচ্ছে। সাথে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আমেরিকান দাদার যে আমেরিকান যে যত সার্টিফিকেট, মানে বাইরের দেশে যত যেখানে শেফের হয়ে কাজ করছে, সব সার্টিফিকেট গুলো ওয়ালের কিন্তু কোনায় কোনায় লাগানো। দেখো, এই মুহূর্তে আমার সাথে রয়েছে দীপঙ্কর দা। মানে নতুন আউটলেট এত সাকসেসফুলি রান করেছে, প্রচুর মানুষ বাইরে থেকে এসছে, এক প্রকার বলছে বিদেশ থেকে অনেকে এসছে। বিদেশ থেকে, এয়ারপোর্ট থেকে নেমে আগে এখানে খেয়ে তারপরে গেছে। আর হাবড়ার বুকে ফার্স্ট টাইম প্রথম আমেরিকান দাদার বিরিয়ানি নতুন আউটলেট। আর পেছনে যেটা প্রথমেই লেখা ইন্ডিয়ান আর্মি, যারা সেনারা রয়েছে তাদের কিন্তু বিরিয়ানি হাফ দামে, অর্ধেক দামে কিন্তু দেবে। প্রথমে বলি, এটা আমার কনসেপ্ট না, এটা দিল খানের কনসেপ্ট। আর শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বা না, তার সাথে যারা প্যারামিলিটারিতে যারা আছে, বিএসএফ, সিআরপিএফ অথবা যারা রিটায়ার্ড পারসন, তাদের জন্য সেল। কবে থেকে কাস্টমাররা এসে খেতে পারবে? আমি বুধবার থেকে। তো বুধবার থেকে মোটামুটি কাস্টমার এখানে হয়ে যাবে। যদি অতিরিক্ত ভিড় দেখছো, আবার চলে যাবে ওই দোকানে চলে যাবে। দুই দিকেই কিন্তু বিরিয়ানি টোটালি মোটামুটি সব জায়গায় পাবে। আমি প্রায় 2003 সাল থেকে ইসকনের সাথে যুক্ত। সেই সূত্রে রানাদার সাথে আমার পরিচয়, আর একসাথে প্রোগ্রামে যেতাম, সেখান থেকে হাসি ঠাট্টা করতে করতে বন্ধুত্ব হয়। বন্ধুত্বটা বেশি ক্লোজ হয় যখন ওই বিপদে পড়ে, যখন ওর খারাপ সময় আসে। অ্যাকচুয়ালি মানুষ বলে না যে সুখের সময় বন্ধু বোঝা যায় না, যে না আমি নিজের মুখে বলতে চাই না। আমি ভাবলাম, যেহেতু আমি ডিভোটি না, আমি ভক্ত না, আমার বিরিয়ানি কেউ খাবে না, ওইখানে অ্যালাউ করবে না। তখন রানাদার সাথে মনে হয় কথা হয়েছিল যে রানাদা তুই গিয়ে কর, দেখ সাকসেস হবি। একটা ব্যবসাদার হিসেবে না, ওকে আমি আমার ভাই বা বন্ধু হিসেবেই দেখি। প্রথমে দাঁড়ায়নি, তখন আমার কাছে আসতো, আমরাও আলোচনা করতাম দুজনে কি করে কি বাড়ানো যায়। সবথেকে দেখে ভালো লাগছে যে আমাদের অশোকনগরের একটা ছেলে এমন একটা জায়গায় চলে এসছে যে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা দোকান তাকে চেনে। তো আমেরিকান দাদার দোকান আমরা সবাই চাইবো যে আরো 1টা থেকে 2টো হয়েছে, কালকে 2টো থেকে 4টে হোক, আগামী দিন কলকাতায় হোক। হাবড়ার মানুষ আমেরিকান দাদার বিরিয়ানি যারা খেতে যেতে পারছিল না অত দূরে, সুবিধা হলো সেটাই বলার। মানে হাবড়া থেকে স্টেশন থেকে 2 পা হাঁটলেই রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। খুবই ভালো লাগছে এখানে এসে। আর আমেরিকান দাদা যে আগে ওখানে ছিল, এই হাবড়ার বুকে এখন এখানে এসছে, সত্যি বলতে দারুণ লাগছে। আর এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে, আর ব্যবহারটা কিন্তু অসাধারণ আছে। আগে যেরকম ছিল এখনো সেম আছে। জায়গাটার সামনেটা একবার দেখো, ঠিক আছে, ভিড়ে ভিড়, ভিড়ে ভিড়। সব ক্রিয়েটার্সরা তো এসছে, সাথে সাথে যারা বিজনেসম্যান রয়েছে
তারাও মোটামুটি আস্তে আস্তে উপস্থিত এখানে। এই ব্যাপারটা নিয়ে কিছু বলার নেই, দাদার হাবড়ায় আসাটা অনেকদিন আগে থেকে একটা প্ল্যানিং চলছিল, তো একটা সাকসেস হলো, খুব ভালো লাগছে। এভাবেই সবাই এগিয়ে যাক, আমরাও সবাই এগিয়ে যাই। কারণ আমি চাই এরকম দোকান একটা থেকে আরো 5টা হোক, ভাইয়ের নামে এরকম দোকান অনেক জায়গায় ছড়াক, আরো কাছাকাছি যেন মানুষ চাইতে। এত আগে কত দূরে যেতে হতো, এখন আমরা এখান থেকে হাবড়া থেকে নেমেই কিন্তু চলে আসলাম। আমাদেরও ভালো লাগবে, কারণ আমরাও তো একটা ব্যবসা চালাই, যদি আমাদের পাশে সবাই থাকে আমাদেরও ভালো লাগবে। তোমরা চাও মিষ্টি দি কালীতে আরো এগিয়ে যাক, আমরাও সেরকম চাই ভাই আরো দূরে এগিয়ে যাক। দীপঙ্করদাকে তো আমি তো দীপঙ্করদা হিসেবেই চিনি, পরে আমেরিকান দাদা। সত্যি খুব ভালো লাগছে, আমাদের সবার হাবড়াবাসীর জন্য এটা খুব দরকার ছিল। আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি আসার সঙ্গে সঙ্গে এই যে ভিড়টা, এই ভিড়টাই তো আমাকে বেশি মোটিভেট করে, ঠিক আছে। সিরিয়াসলি ব্লগারদের যা ভিড় ভাই। যাই হোক, আমেরিকান দাদার দোকানে চলে এসেছেন বিরিয়ানি হাড়ি, আর উপচে পড়া ভিড়, রীতিমতো জ্যামও লেগে গেছে রাস্তার বুকে। যাই হোক, বিরিয়ানি হাড়ি আসার জন্য মানে জাস্ট দেখো, সাইডের ইলেকট্রিকের গাছগুলো কিন্তু ভেঙে প্রায় পড়ে যাচ্ছিল। আমি তো লিটারালি ভয় পাচ্ছিলাম, আমি ওই জন্য সাইড দিয়ে হালকা পাতলা একটু ভিডিও করছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি, শেয়ার করতে পারি। যাই হোক, মোটামুটি ওখানে দাঁড়িয়ে আমার আর কোনো কাজ নেই, মোটামুটি আমার মেন দরকার সেটা হচ্ছে আমার বিরিয়ানিটা টেস্ট করা দরকার। আমি ওই জন্য ওখান থেকে ডাইরেক্ট বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম, আর বিরিয়ানি পার্সেল করে ডাইরেক্ট কিন্তু আমি চলে যাবো বাড়িতে। মোটামুটি আমেরিকান দাদার বিরিয়ানি হাড়ি চলে এসছে। এখানে যেহেতু অনেকটা ভিড় ছিল, যার কারণে আমি আসতে পারিনি। আজকে এখানে কি অনলি মাটন হয়েছে না চিকেন? অনলি মাটন। আচ্ছা, অনলি মাটন কিন্তু এখানে অলরেডি হয়েছে, হাড়ি চলে এসেছে। জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফাইনালি বাড়িতে আসলাম, অবস্থা একদমই টাইট, আর ওখানে এত ব্লগারদের ভিড়। সিরিয়াসলি তোমরা কমেন্টসে জানাও তোমাদের কি মনোভাব। আমি জানি না কতটা কি দেখাতে পারলাম, বাট আমি চেষ্টা করছি একটা পার্টে তোমাদের আমেরিকান দাদার নতুন আউটলেটের বিষয়ে সবটা বলতে। আমি ওখানে বসে কোনো রকম কলা পাতা, শাল পাতা, পদ্ম পাতা এসব করিনি, কোনো কিছু খাইও নি। আমি ডাইরেক্ট পার্সেল করে আমি বাড়িতে নিয়ে এসেছি। তাই ভাবলাম চলো যখন রাত্রেবেলা খাবো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে ব্যাপারটা। একটা দারুণ কিন্তু অ্যারোমা আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাটন বিরিয়ানি দিয়েছে, এই বেরিয়ে গেল। মোটামুটি এটা ঘন্টাখানেক হয়েছে বিরিয়ানিটা আমি এনেছি। মাটন যেহেতু নিয়েছি, আচ্ছা বিরিয়ানিটা এখনো গরম আছে, ঠিক আছে। এই রয়েছে আলু। আর নতুন করে আমেরিকান দাদার মাটন বিরিয়ানি বিষয়ে কিছু বলার নেই, বাট প্রচন্ড অয়েলি, যেটা দেখে মনে হলো, মানে যেটা আমি পছন্দ করি, একটু অয়েলি বিরিয়ানি না হলে বস আমার তো ভালো লাগে না। আমি ওখানে বসে কলা পাতা দেখলাম অনেকেই খাচ্ছিল, আমি বললাম এই ভিড়ের মধ্যে ভাই তোমাদেরকে তো কিছুই দেখাতে পারবো না, একটু ফার্স্ট বাইট দেওয়া যাক, মা মাগো মুখে দেওয়া যাক, খাওয়া যাক। এই হাঁড়িটা শুধু মাটন দিয়ে করেছে না, রাইসের টেস্টটা আরো 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 দ্বিগুণ বেশি ভালো লাগছে। সাথে আলুটা দেখাই, আলুটা বেশ ভালো লাগছে, নরম আছে একদম। মানে আজকে স্পেশালি এই হাঁড়িটা জাদু করে দিয়েছে, আর যেহেতু কাঠের জালে করে ওর তো একটা স্মোকি ফ্লেভার আছেই। খাবার চেয়ে বলছি, আজকে তো অন্য লেভেলের বিরিয়ানি বানিয়ে দিয়েছে। আলুটা ফাটাফাটি ছিল। মাটনটা ট্রাই করি, একদম রিয়াজির পিস, পিঙ্কি পিঙ্কি ভাব, ক্যামেরার রূপান্তে পিঙ্কি নেই আর অভাব, পিঙ্কি তো আমার ক্যামেরাটা করে দিচ্ছে। কোন দিক দিয়ে খাবো ভেবে পাচ্ছি না। ঝুলছে এরকম তো ঝুলে গেছিল ওখানে সবাই, রাস্তা পুরো জ্যাম করে দিয়েছে। দোকানটা ভালো মতো সবকিছু হোক, আমি এটাই চাই। আমি একটু চর্বি নিয়েছি এখান দিয়ে, চর্বি দিয়ে মাটন দিয়ে একটা ফাটাফাটি বাইট হয়ে, মটনটাও অসাধারণ লাগছে। আমি জানি না কেন আজকে এত ভালো বিরিয়ানি বানিয়ে ফেলেছে। লাস্ট টাইম যতবার খেয়েছি তার থেকে বেশি ভালো লাগছে। মানে খিদা পেটে বলে বলছি না, আমি নর্মালি বলছি। ওকে, দেখো আমেরিকান দাদার পার্ট পুরো আমি ক্লিয়ার করলাম, সবকিছু নতুন আউটলেট যে ওপেন হলো ওদের সবকিছু তোমাদেরকে বললাম। এবার যেটা মেন পালা, যেটার জন্য অনেকে প্রতীক্ষা করে বসে আছে যে দাদা কবে এই কথাটা বলবে, কম্বো পাড়া কেন বন্ধ হলো, কম্বো পাড়া কি আদৌ ভবিষ্যতে খুলবে কিনা। 6 থেকে 7 মাস আগে যে কম্বো পাড়া স্টার্ট হয়েছিল সেটা হঠাৎ কেন বন্ধ হলো, এবং পরে আদৌ কম্বো পাড়া খুলবে কিনা, এটা নিয়ে বহুত জল্পনা হয়েছে, এটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয়েছে। যারা রাস্তায় দেখছে, যারা আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আশেপাশের লোকজন সবাই একটা কথাই বলছে, কম্বো পাড়া ভাই একটা হিট দোকান ছিল, সেখান দিয়ে কম্বো পাড়াটা কেন হঠাৎ 5-6 মাসের মধ্যে বন্ধ করলি। একটা জিনিস তো বলতেই হবে যে কম্বো পাড়াটা যখন শুরু করেছিলাম আমি তো ওটাই রেন্টে নিয়েছিলাম, মানে কোনো রকম কেনা কোনো ব্যাপারই ছিল না। ওখানকার পারিপার্শ্বিক লোকজন খুব সাপোর্টিভ ছিল, খুব হেল্পফুলও ছিল। 2-1 বাদ দিয়ে তাদের কিছু সমস্যা হচ্ছিল ওখানে রান্নাটাকে নিয়ে, যার কারণে রান্নাটা আমরা নিচে করছিলাম, রান্নাটাকে আমরা পরে আবার এক্সট্রা 10,000 টাকা রেন্ট দিয়ে আমি উপরে নিয়ে নিই। উপরে রান্না হচ্ছে, জানো আন্ডার কনস্ট্রাকশন ছিল, উপরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, উপরটা করছিলাম রেস্টুরেন্ট, সেটাও আমি তোমাদেরকে বলছিলাম যে উপরটা আমি কয়েকদিনের মধ্যে রেস্টুরেন্টও করে নেবো। ওখানেও সমস্যাটা দেখা দেয়, কিছু মানুষ বলে ওখানেও নাকি রান্না বান্না নিয়ে অনেকের সমস্যা হচ্ছে।
এটা তো একটা পার্ট গেল। তার মানে কি হলো, ফার্স্ট পয়েন্ট রান্না বান্নার একটা সমস্যা, মানে কিচেনের সমস্যাটা মিটছিলই না। আমার পাশের দোকান নিয়ে রীতিমতো অনেকদিন ধরে ঝামেলা চলছিল, কারণ সে বাড়িওয়ালা আমাকে বলেছিল যে ওখানে একটা চাইনিজের দোকান খুলবে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে দোকান খুলুক, এটা তোমাদের কমার্শিয়াল প্রপার্টি, এখানে চাইনিজ কেন, এখানে নানান ধরনের খাবারের আইটেম রেস্টুরেন্ট খুলতে পারে, সেখানে আমার কোনো অবজেকশন, কোনো বলার বিষয়ই নেই, বিকজ আমি নিজেই রেন্টে রয়েছি ওখানে। তারপর ওখান দিয়ে চাইনিজের দোকান খুলতে হঠাৎ কি হলো, ওনারা আমাকে দেখা দেখি পুরো সেম কম্বো ছাপিয়ে দিল এবং রেট অনেক কম দামে। তাও আমি কিছু বলি না, কেন বলবো ভাই, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেই মালিকের, সে নিজে খুলতেই পারে, সেটা নিয়ে আমারও কোনো অবজেকশন ছিল না। কিন্তু যখন আমার কাস্টমারের উপর ব্যাপারটা আসলো তখন আমার কিন্তু মাথা গরম হয়ে গেছিলো, কারণ আমার কাস্টমাররা যখন পেছনে বেসিনে হাত ধুতে যেত, সেই নিয়ে একটা পাশের দোকান থেকে জল ঢেলে দেওয়া, ভাতের মার ফেলে দেওয়া, তারপর ফুড কালার ওনারা পাশের দোকানে ইউজ করতো, সেই কালার ফেলে দেওয়া, নানান ধরনের এই সিনারিওটা ক্রিয়েট করেছিল যাতে আমার ওখানে যাতে কাস্টমারদের সমস্যা হলে আমার দোকানটা যাতে বন্ধ হয়ে যায় বা আমার দোকানটা যাতে না চলে। আরেকটা মেন বিষয় তোমাদেরকে বলি, যেটা শুনে তোমরা অবাক হবে, যখন আমার কাস্টমাররা আসতো 2টো থেকে আমার দোকান ওপেন হতো, তো পাশের যে দোকানটা ছিল সেই উপরে কিন্তু লেখাই ছিল, তার কিন্তু নামটা লেখা ছিল। অনেক কাস্টমার কি হতো, আমাদের ব্যানারের টাইপটা যেহেতু সেম, যে স্ট্যান্ডার্ড যে ব্যানারটা, অনেকে এখানে একটু ভুল করে ফেলতো, ভাবতো যে পাশের দোকানটাই হয়তো কম্বো পাড়ার একটা বসার জায়গা। পাশের দোকানে যখন জিজ্ঞেস করতো এটাই কি কম্বো পাড়া, ইভেন তারা কিন্তু বলেই দিত যে হ্যাঁ এটাই কম্বো পাড়ার বসার জায়গা। অনেক সময় দেখা গেছে ওনারা কি করতো, এই ধরনের যে কাস্টমাররা আসতো তাদেরকে তারা কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিত। বেশিরভাগ জায়গায় কি হয়েছে, বাল্কে যেসব অর্ডারগুলো ঢুকেছে, ধরো পুজো বা যে কোনো বাড়ির অনুষ্ঠান বা যে কোনো কলেজের যে কোনো অনুষ্ঠান, সেই সব অনুষ্ঠানে বাল্কে যে অর্ডারগুলো সেগুলো ওনারা দিয়ে দিত অ্যাজ এ কন্ট্যাক্ট করে। এইবার পরে এই ব্যাপারটা আমাকে কাস্টমার ফোন করে একদিন বলে কি, একটা কাস্টমার আমাকে আমার নাম্বারটা জোগাড় করে আমাকে কল করে বলে, দাদা এরকম আপনার কাছে 150 প্যাকেট খাবার নিলাম, তো খাবারটা খুবই খারাপ হয়েছে। আমি কবে নিয়েছেন বলুন তো? আমি আমার ডায়েরি চেক করে দেখলাম যে আদৌ উনি আমার কাছে কোনো খাবারই নেয়নি 150 প্যাকেট, নিচে পাশের দোকান থেকে। তো পাশের দোকানে খাবার খারাপ খেয়ে আমাকে প্রত্যেকবার প্রতিনিয়ত এরকম কল আসতো, খাবার খারাপ, আপনাদের ওখানে খেয়ে আসলাম। তো আমি তখন না প্রচণ্ডভাবে ব্যাপারটা হজবহল হয়ে গেছিলো। তারপর একদিন আমি বসে ওখানে সবার সাথে কথা বলি, তারপর ব্যাপারটা উদ্ঘাটন হয় যে না, তারা প্রপারলি কাস্টমারদেরকে ম্যানিপুলেট করতো যে হ্যাঁ এটাই কম্বো পাড়া সেম আউটলেট। ওই কারণে এই টোটাল ব্যাপারটা না একটা হিজিবিজি জায়গায় দাঁড়িয়ে গেছিলো। সেখানে মানে এতটাই সমস্যা হচ্ছিল, যার কারণে আমার কিছুটা মানে ওখানে মনটা পুরোই ভেঙে যায় যে মানুষ এত অবধিও যেতে পারে। যাই হোক, ঠিক আছে, চলো এই পার্টটাও ক্লিয়ার করলাম তোমাদেরকে। দেখো, ফার্স্ট পার্ট ক্লিয়ার করলাম, টোটাল রান্নার সমস্যা, এই একটা পার্ট ক্লিয়ার করলাম, কাস্টমারদের একটা পার্ট ক্লিয়ার করলাম। এইবার একটা পার্টে আসি, সেটা হচ্ছে মহাজন পার্ট। মহাজন মানে তোমরা জানো যে এই ধরনের ব্যবসা, খাবারের ব্যবসার ক্ষেত্রে কিন্তু 1 ক্রেডিট 2 ক্রেডিট উইকলি ক্রেডিটে কিন্তু মাল দেয়, অনেকে মান্থলি ক্রেডিটেও মাল দেয়। তো সেম জিনিসটাই আমার সাথে ঘটেছে। আমি কিন্তু কিছু আমার যারা খুব কাছের, যারা যেসব ব্যবসাদারদের সাথে পরিচয় হয়েছিল, তাদের কাছ থেকে কিন্তু আমি মালটা কন্টিনিউ নিচ্ছিলাম। কিন্তু মাঝে স্বনামধন্য ভাইরাল ব্যক্তির একজন খুব ক্লোজলি একজন মানুষ, তিনি আমাকে কিছু মাল দিতে থাকে। যখন মাল দিতে থাকে তার আগে আমাকে বলেছিল, তুমি আমার কাছ দিয়ে লাখ লাখ টাকার মাল নাও, তুমি আমার কাছ দিয়ে কোটি কোটি টাকার মাল নাও, তুমি আমার কাছ দিয়ে এত টাকার মাল নাও, তুমি আমার কাছ দিয়ে অত টাকার মাল নাও, তোমাকে আমি ক্রেডিটে দেবো, কোনো অসুবিধা নেই। এবার আমিও ভেবেছিলাম ওনার সাথে আমার রিলেশন ভালো, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। আমি ওনার কাছ দিয়ে কিন্তু অ্যাজ এ বিশ্বাস, ট্রাস্টের উপর ডিপেন্ড করে ওনার কাছে মাল নেওয়া শুরু করি। মোটামুটি অ্যাপ্রক্স 30-40 হাজার টাকা কাছাকাছি যখন হয়েছে, আমি ভেবেছিলাম না এবার আমি পেমেন্ট দেওয়া শুরু করি। তখন হঠাৎ উনি একদিন আমার কাছে এসে বলছে, দাদা টাকা তো লাগবে, টাকাটা তো দিতে হবে। হ্যাঁ, তোমাকেই তো টাকা দেওয়ার জন্য আমি বসে আছি, আমি তো তোমাকেই টাকাটা দিতাম, আমি তো কারোর কাছে এত টাকাও 30-40 হাজার টাকা বাকি আমি রাখবো না। দেখো, এই মহাজনগুলোর উপর আমি প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করেছিলাম। আর দোকান যখন দিয়েছি, পূর্বে আমি প্রায় 2 মাস ধরে আমার নিজের ইউটিউবের বা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে ভিডিওই বন্ধ রেখেছি। সেখান থেকে আমার কোনো আর্নিং বা টাকা পয়সা আসছিল না। আমার টোটালি যা ইনকাম হচ্ছিল কম্বো পাড়া থেকেই হচ্ছিল। আমি টোটাল ফোকাসটা কম্বো পাড়াতেই দিয়েছিলাম। হট করে একটা মানুষ এক কথা বলে পরেক্ষণে পাল্টি খেয়ে আরেক কথা বলে, ফট করে এসে বলছে আমাকে এখন এই টাকা দিতে হবে। তখন আমার কাছে ঘটনা একটাই, সিম্পল ঘটনা। তাহলে তুমি সেই দিন এসে আমাকে কেন বলেছিলে আমার কাছ থেকে মাল নাও কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার, এই টাকার, ওই টাকা, সেই টাকার? তাহলে কেন তুমি আমাকে এই কথাটা বলেছিলে? একটা ছেলের পক্ষে পসিবল না। একটা পুরো দোকান, এই যে পুরো দোকানটা যে চালাচ্ছে, সেখানে স্টাফ কস্টিং আছে, নিজের সংসার আছে, নিজের খরচা আছে, সব কিছু মিলিয়ে ফট করে কেউ এসে যদি বলে যে 40 হাজার টাকা দিতে, সে কি দিতে পারবে? সে তো ক্রেডিটে ব্যবসা করছে, বা 1 ক্রেডিট 2 ক্রেডিট মান্থলি ক্রেডিট উইকলি ক্রেডিটে বলে। আমি কিন্তু সবার জন্য এই কথাটা বলিনি,
আমি পার্টিকুলারলি ওই মহাজন বা ওই ব্যক্তিটার জন্যই কিন্তু বললাম, আশা করি ভিডিও দেখলে বুঝতে পারছে। এইবার তোমাদের লাস্ট একটা পয়েন্ট বলি আমার দোকান বন্ধের পেছনে, সেটা হচ্ছে লবি। তোমরা জানো পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল, বাংলার বুকে নতুন করে কিছু বলার নেই লবি ব্যাপারটাকে নিয়ে। একটা ছেলে এবং মেয়ে যখন একটা গ্রাসরুট লেভেল থেকে উঠছে, যখন সে একটা স্ট্রাগল পিরিয়ডে রয়েছে, সে একটা নতুন দোকান দিয়েছে, দোকানটা চালাচ্ছে কষ্ট করে, বা সে ভালো মতো চালাক, কষ্ট করে চালাক, যেইভাবেই চালাক, সে দোকানটা রানিং করেছে, সে একটা প্রফেশনে চলতো, সেখান থেকে সে একটা অন্য প্রফেশনে করছে, তার তো চেষ্টা তো করছে, এমন আছে সে ঘরে বসে শুয়ে বসে রয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, ব্যাস তার দিন চলে যাচ্ছে। সে নিজে চেষ্টা করছে, খাটছে, এবং সে প্রতিনিয়ত চেষ্টা করছে যে নতুন কিছু যাতে করা যায়। তো সেখানে বুঝতে পারছো লবিটা কীরকমভাবে কাজ করেছে আমার উপর স্পেশালি, মানে ওই লবিটার মধ্যে সব কিছু ইনক্লুডেড, যত পয়েন্ট তোমাদের বললাম। আমার এই কেরিয়ারে, আমার এই লাইফে, জীবনে কোনো দিন হয়নি আমি একটা দোকান বন্ধ করেছি। তার মানে এটা না যে আমি আর দোকানটা ভবিষ্যতে খুলবো না। অনেকে কমেন্টস করছে, এত বাজে বাজে ধরনের কমেন্টস করছে, অন্যকে মানে কোট আনকোট মেনশন করে বা মেনশন না করে, যেইভাবে হোক যেই রকমভাবে কমেন্টস করছে, সেটা না খুবই, কিন্তু আমি নাও মেনে নিলাম, কিন্তু আমার বাড়ির লোকজন কিন্তু সবসময় কিন্তু মানতে পারবে না। কারণ আমার যদি স্ট্রং হার্ট হয়ে থাকে, তাদের কিন্তু সবসময় স্ট্রং হার্ট নাও হতে পারে। দোকানটা কিন্তু আমার কেনা ছিল না, দোকানটা আমার রেন্টে ছিল, ভাড়াতে ছিল। দোকানটা বন্ধ করেছি, তার মানে এটা না যে ভবিষ্যতে আমি দোকান খুলবো না। যখন ধরো আমি দোকান দিচ্ছিলাম, তখন তো আমি 2 মাস ইউটিউব বন্ধ রেখেছিলাম। তার মানে কি এটা যে আমি ইউটিউবটাকে বন্ধ করে রাখলাম বা ইউটিউবটাকে একদম বন্ধ করে দিয়েছি? তার মানে তো এটা না, আমি তখন ইউটিউব ফেসবুক করছি। দোকান যদি আমার 3টে মাস বন্ধ হয়ে থাকে, তার মানে কি এটা যে আমার দোকানটা পুরো বন্ধ হয়ে গেল? আমি তো ভবিষ্যতে আবার দোকান খুলতেও পারি, এবং খুব তাড়াতাড়ি কম্বো পাড়া ফিরে আসছে, এটাও তোমাদেরকে আজকে অ্যানাউন্স করে দিলাম। যখন আমি একটা সেলসের, ছোট্ট একটা সেলসে কাজ করতাম, 5-6 হাজার টাকা, 7-8 টাকার মাইনে, তখন আমি কিন্তু ইউটিউব ফেসবুকও করতাম, কাজ করতাম আর ইউটিউব ফেসবুক করতাম। তো অনেকেই কিন্তু সেই টাইমে বলেছিল যে ভাই তোর এইসব কাজবাজ করে কী হবে, ইউটিউব ফেসবুক কর। যখন আমি ইউটিউব ফেসবুক করি, তখন আবার অনেকে এসে বলছিল ভাই ইউটিউব ফেসবুক করে কী হবে, তুই কাজবাজি কর, সেই সেলসের কাজই কর, ওইটাই তোর জন্য ভালো। আবার যখন আমি ইউটিউব ফেসবুক করতে করতে আমি একটা দোকান দিই, তখন দোকান চলাকালীন আমাকে অনেকে বলছে দোকান চালিয়ে কী করবি, ইউটিউব ফেসবুকটাই ভালো ছিল। আবার যখন আমি দোকানটা ধরো কিছু কারণবশত এই যে যেগুলো বললাম এগুলোর জন্য বন্ধ হয়ে গেল, তখন আবার অনেকে বলছে ভাই দোকানটাই তো ভালো ছিল, ইউটিউব ফেসবুক করে তোরা কি হলো? তাহলে এইবার তোমরাই বলো, একটা ছেলে যাবে তো যাবে কোথায়? অনেকে বলবে ভাই তুমি তো তাপুকে বাসনপত্র দিয়ে দিলে, তাহলে এবার তুমি কি করবে? দেখো সেই সব বাসনপত্র বেকার ঘরে 2-3 মাস থাকলে এমনি জং ধরে থাকবে, জং ধরে পড়ে থাকবে। তো বেকার জিনিসটা নষ্ট হওয়ার থেকে কাউকে দিয়ে দাও, অনেক ভালো। আর আমি যে কনসেপ্টে নতুন কম্বো পাড়া আসছে, সেটা অনেকে শকড হয়ে যাবে, ওটা একটু আমার কাছে অন্যরকম কনসেপ্ট, সেটাতে কিন্তু এত বাসনপত্র আমার লাগতো না, ওই কারণে আমি তাপুকে দিয়ে দিয়েছিলাম। আর থ্যাঙ্কস টু আমার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর যারা আমাকে মেন্টালিভাবে এবং নানানভাবে আমাকে সাপোর্ট করেছে, তার মধ্যে যদি আমি কিছু নাম আমি লাস্টে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে 100 and above দীপদা, দক্ষিণী দাদা, অসীম দা, অ্যাফোর্ডেবল ফুডসে অয়ন, সোনাই, বং ইনসেন্সের শুভজিৎ, ফুডি গ্রেটের ডিবাপির মালিক অনির্বাণদা, কেয়াদখের অমিত দা রয়েছে। এছাড়াও কিন্তু B3 বিরিয়ানি মালিক ছোটকাদা থেকে শুরু করে দাদা বৌদি ব্লগসের দাদু এবং বৌদি ছিল, সবাই মোটামুটি আমার জন্য এগিয়ে এসছে। আচ্ছা ফুডি গ্রেটের শুভজিৎ, সবার নামই বললাম মোটামুটি এই সার্কেলে, এরা কিন্তু আমার জন্য যেভাবে এগিয়ে এসছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এছাড়া আমাদের কিন্তু চাল অভিজিৎ দা রয়েছে, বাবলু কাকু রয়েছে, আমাদের কন্টেনার সাপ্লাই দিত। এছাড়াও সবজি কাকু ছিল, আমাদের গঙ্গানগরে এক দাদা ছিল, চিকেন আমাকে দিত। এছাড়াও আরও অনেকেই ছিল যারা কিন্তু আমাকে সিরিয়াসলি সেই লেভেলে সাপোর্ট করেছিল সেই টাইমে। আর এই পুরো জার্নিটা আমার কাছে আমি মনে করি আমি সিরিয়াসলি আমি খুব লাকি যে আমি এই মানুষজনদেরকে পাশে পেয়েছি, সাথে পেয়েছি বলেই হয়তো আমি কোথাও এখনও ঠিকঠাক মোটামুটি আছি। যাই হোক, তোমাদের সবার ভালোবাসার সাপোর্টে কম্বো পাড়া খুব তাড়াতাড়ি আবার খুলতে চলেছে। এবার না হয় মধ্যমগ্রামের বুকে, না হলেও অন্য কোনো জায়গায় হচ্ছে। আজকে আর লাইক সাবস্ক্রাইব এইসব নিয়ে আমি আর কিছু বলবো না, যেটা তোমাদের মনে হয় এটাই তোমরা করো। বাট একটা জিনিসই বলবো, তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাতে আরও এগিয়ে যেতে পারি। এটা কিন্তু আমার ডাউনফল না, এটা আমার শিক্ষা, যেটা সবার জীবনে একবার না একবার আসে। আমি শিখে গেছি, মানুষজন চিনে গেছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইয়েস।